ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ পরীক্ষা 2010, এটা ইবতেদায়ী মাদ্রাসার জন্য ছিল। প্রশ্ন সমাধান হবে ইংরেজি আমার সাথে, এবং আজকে আমরা দেখব কে কতগুলো প্রশ্ন পারছেন এবং ঝটপট আমরা উত্তর করার চেষ্টা করে দেব। ওকে, একেবারে সবার আগে প্রথম প্রশ্ন 1 নাম্বারটা, এইটা বলেছে বাংলা অনুবাদটা কি হবে। সো আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি এবং দেখবেন আপনারা গণনা করবেন যে কার কয়টা প্রশ্নের উত্তর হচ্ছে, ঠিক আছে? তাহলে বুঝবো যে আপনাদের নিজেদের অবস্থানটা আসলে কোথায় আছে। সো 1 নম্বর বলছে দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল, বলছে লোকটি হচ্ছে কি অনেক বড় সমস্যায় আছে, তাই না? সো সেই সমস্যাটা এখানে কোন স্টাইলে বাংলাটা হবে, বাংলা কিন্তু অনেকগুলো ধরন দেওয়া আছে। সো বলতে পারেন লোকটা মহাসংকটে পড়েছে, লোকটা বিপদে পড়েছে, তারপরে বলেছে হচ্ছে লোকটা সমস্যায় পড়েছে, আরেকটা হচ্ছে লোকটা খুবই অসহায়। সো কোনটা হতে পারে? লোকটা মহাসংকটে পড়েছে, লোকটা বিপদে পড়েছে, লোকটা সমস্যায় পড়েছে, লোকটা খুব অসহায়। আমরা দেরি করব না, দ্রুত উত্তর করার চেষ্টা করি। আচ্ছা দেখেন, প্রশ্নটা হচ্ছে দ্য ম্যান ইজ গ্রেট ট্রাবল। তো ট্রাবল কথার মানে আমরা জানি যে সমস্যা, ঠিক আছে? এখন এই সেন্টেন্সটা যখন এখানে গ্রেট ট্রাবল আছে, তাহলে আপনি গ্রেটের মিনিংটাও কিন্তু একই সাথে নিতে হবে। সো গ্রেটের মানে হচ্ছে আমরা নর্মালি জানি যে এটা একটা অনেকগুলো গ্রেটের মিনিং আছে, মহা, খুব, খুবই, অনেক, অত্যন্ত, এরকম এরকম এমফাসাইজ করার মতো আরও অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো এই গ্রেটের মিনিং দিতে পারে। সো প্রশ্নটা আপনাকে খেয়াল রাখতে হবে, এই গ্রেটের জায়গায় আরেকটা ওয়ার্ড ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে ভেরি। হামিদুর রহমান, গ্রেট থাক আর ভেরি থাক, আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা এই যে গ্রেট অথবা ভেরি এর জন্য একটা অবশ্যই বাংলা ব্যবহার করব, আর সেটাই ব্যবহার করা হচ্ছে এই সেন্টেন্সে। আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে মহা সংকটে পড়েছে, গ্রেট ট্রাবল। হ্যাঁ, আর এই ইজ ইন মানে কোনো কিছুর মধ্যে পতিত হওয়া। তো এইটুকু একটু খেয়াল রাখবেন যে ইজ ইন এটা যখন এক জায়গাতে পাবেন তখন এটার মিনিং হচ্ছে কোনো কিছুতে পতিত হওয়া। সো এটা যদি বলা থাকতো দ্য ম্যান ইজ ইন গ্রেট ডিফিকাল্টিস, একই কথা থাকতে পারতো, ইজ ইন ডিফিকাল্টিস। সো ইজ ইন ট্রাবল, ইজ ইন প্রবলেম, ইজ ইন ডেঞ্জার। এইভাবে আপনারা জাস্ট এখান থেকে একটা জিনিস মনে রাখার চেষ্টা করেন, ইজ ইন দিয়ে ভবিষ্যতে আমাদের কিন্তু আরও অনেকগুলো সেন্টেন্স আমরা পাবো। সো বিশ্লেষণটা একটু খেয়াল করতে হবে, শুধু কোশ্চেন সলিউশন আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যদি নতুন করে কোনো সিস্টেমে কোশ্চেন হয় সেটাও যেন আমরা সলভ করতে পারি। সো মনে থাকবে তাহলে ইজ ইন কথাটার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে পতিত হওয়া। তো সেক্ষেত্রে এখানে নানান ধরনের ওয়ার্ড কিন্তু থাকতে পারে, এরকম আপনারাও বলতে পারেন যে মহা আর্থিক সংকটে পড়ে গেছেন, তখন আপনি কি বলবেন দ্য ম্যান, বা অথবা এরকম বলতে পারেন আই অ্যাম ইন গ্রেট প্রবলেম, গ্রেট মানি প্রবলেম, এইভাবে বলতে পারেন কিন্তু, ঠিক আছে? সো আমরা এই প্রশ্নটার উত্তর নিচ্ছি হচ্ছে এ নাম্বারটা, এ নাম্বার, লোকটা মহা সংকটে পড়েছে, মহা সংকটে পড়েছে। ওকে নেক্সট, তাহলে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছি, কার কার হয়েছে জানি না, অনেকেরই ভুল হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু সংখ্যা গণনা করবেন যে কার কয়টা প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে, সংখ্যাটা গণনা করতে হবে। 2 নম্বর বলছে দ্য রেইনস হ্যাভ সেট ইন, দ্য রেইনস হ্যাভ সেট ইন। এই প্রশ্নটা নিয়ে এখানে দেখেন, এই প্রশ্নটা ষষ্ঠ বেসরকারিতে একভাবে আসছে, ঠিক আছে, কিন্তু এর পরে আবার অন্য কোনো একটা পরীক্ষা এই প্রশ্নটা পাল্টে দিয়েছে, মানে এই চেঞ্জ আসছে। কিভাবে চেঞ্জগুলো আসে সেগুলো কিন্তু আমরা দেখব। কিশোর মুন্ডা, তাসমিন আক্তার স্বর্ণ, বলেন 2 নম্বরটা কী হবে? দ্রুত উত্তর করতে হবে আপনাদেরকে, এবং ক্লাসটা একটু শেয়ার করতে হবে যাতে আপনারও প্রয়োজন হয় মিটে, আমারও প্রয়োজন মিটে। ওকে, বলছে দ্য রেইনস হ্যাভ সেট ইন। আচ্ছা এখন প্রশ্ন হলো, আমরা অনেকেই জানি যে রেইন এটাকে যদি আনকাউন্টেবল মানে নাউন ধরি, মানে বাংলাটা ধরি বৃষ্টি, তাহলে এটার বাংলা অনুযায়ী এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হচ্ছে এইটাকে এখানে এস যোগ করে দেওয়াই আছে, তার মানে নিশ্চয়ই এটা ভুল না, কোনো একটা ম্যাটার আছে। মনে রাখবেন রেইন মানে হচ্ছে বৃষ্টি, আর যখন এটার সাথে রেইনস এস দেওয়া থাকবে তার মানে এটার বাংলা হচ্ছে বর্ষা। বর্ষা বলতে আসলে কি বোঝাচ্ছি? বর্ষা বলতে আসলে বর্ষাকাল অথবা বর্ষাকাল বলবেন। বর্ষাকাল বলতে আমরা অনেক সময় আবার রেইনি সিজন বুঝি, ঠিক আছে, রেইনি সিজন বুঝি, সেটা বৃষ্টি শুরু না বর্ষাকাল শুরু, কোনটা হবে এটার উত্তর? হ্যাঁ, অনেক সময় আমরা বর্ষাকাল বলতে
শুধু একটা সিজনকে বুঝি, কিন্তু এইখানে আসলে কি বোঝাচ্ছে, যখন এরকম রেইনি সিজন থাকবে তখন সেটা একটা সিজন, বর্ষাকাল একটা ঋতু, কিন্তু যখন রেঞ্জ থাকবে এর মানে হচ্ছে বর্ষাকাল হোক আর অন্য সময় হোক ঘন ঘন বৃষ্টি হওয়া, সকাল একবার বৃষ্টি, রাতে একবার বৃষ্টি, দুপুরে কালকে, এরকম করে মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এই যে ঘন ঘন বৃষ্টি হওয়া, এইটাকেই কাউন্টেবল সেন্স ধরে বা এটাকেই প্লুরাল সেন্স ধরে, মানে বৃষ্টির যে হওয়ার যে গণনার যোগ্য, যে সকালে একবার বৃষ্টি হয়েছে, বিকালে একবার বৃষ্টি হয়েছে, রাতে একবার বৃষ্টি হচ্ছে, তার মানে দিনে 5 বার বৃষ্টি হয়েছে, এই যে গণনাটা, এই সেন্সটা কাভার করার জন্য আমরা এই রেঞ্জ শব্দটাকে ব্যবহার করি। সো এইরকম যে সিজন সেটার নামই হচ্ছে দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন, আর সেট ইন মানে কোনো কিছু শুরু হওয়া। সো উত্তরটা হচ্ছে বর্ষাকাল শুরু হয়েছে, বর্ষাকাল শুরু হয়েছে। সো এখানে যদি কাল কথাটা না থাকতো তাতেও কোনো সমস্যা ছিল না, আমরা বলতে পারতাম যে বর্ষা শুরু হয়েছে, কোনো সমস্যা নাই। উত্তরটা হচ্ছে 4 নাম্বার। ক্লিয়ার? অনেকে উত্তর করেছেন 4 নাম্বার, আলহামদুলিল্লাহ সঠিক করেছেন। নেক্সট যাচ্ছি 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার তাসনিম সঠিক উত্তর করেছেন, হামিদুর রহমান সঠিক। বলছে সাডেনলি হি বিগ্যান টু উইপিং। গুনতে থাকবেন কার কটা প্রশ্ন হয়। আজকে কিন্তু 25টা প্রশ্ন চ্যালেঞ্জ, সহজ, কিন্তু তারপরে দেখবো যে কাদের কতটুকু যোগ্যতা রেডি হয়েছে। সাডেনলি হি বিগ্যান টু উইপিং, সাডেনলি হি বিগ্যান টু উইপিং। সাডেনলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কোনো সেন্টেন্সের শুরুতে এরকম অ্যাডভার্ব বসতে পারে, এটা দেখে হতাশার কোনো কারণ নাই। একটা সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। হি সাবজেক্ট, বিগ্যান পাস্ট টেন্স, টু উইপিং আমরা অনেকে জানি সেটা হচ্ছে উইপ মানে হচ্ছে কাদা বা কান্না করা, উইপ মানে হচ্ছে কান্না করা, রাইট? এখন ষষ্ঠ বেসরকারি এই প্রশ্নটা হোয়াট আর সে কাঁদছে, হোয়াট আর সে কাঁদতে শুরু করলো, হোয়াট আর সে কাঁদতে শুরু করেছে, হোয়াট আর সে কাঁদতে শুরু করলো, শুরু করে। তো এই যে যে সেন্টেন্সগুলো আপনি যদি ছোট্ট কিছু ক্লু না জানেন তাহলে আপনার জন্য এই বাংলাগুলো করা একটু সমস্যা হবে। সো এই সেন্টেন্সের ক্লুটা কি মনে রাখবেন, যদি কখনো নন ফাইনাইট ভার্ব হিসাবে ভার্ব প্লাস আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে, দেন এটাকে আমরা ক্রিয়ার সাথে বাংলায় উচ্চারণ করতে দেখি ক্রিয়া প্লাস তে অথবা তে, দুইবার হতে পারে ক্রিয়া প্লাস তেতে, ক্রিয়া প্লাস তে আবারও ক্রিয়া প্লাস তে, এরকমটা হতে পারে। এখন এই সেন্টেন্সে কোথাও কি এরকমটা আছে কাঁদতে কাঁদতে দুইবার নাই, তো দুইবার না থাকলে এটা একবারও হতে পারে। এখন আমরা আসি, বিজ্ঞান টু মানে শুরু করলো, এইটা পাস্ট টেন্স, শুরু করলো। এখন আপনি টেন্স ফলো করেন, এখানে কাঁদছে, হ্যাঁ এটা টেন্স মিলছে না, এটা উত্তর নয়। করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, অপশন মিলছে না। হোয়াট আছে কাঁদতে শুরু করে প্রেজেন্ট টেন্স, এটাও মিলছে না। সো আপনি খুব সহজেই বলতে পারবেন শুরু করলো, মানে উত্তরটা হচ্ছে বি নাম্বার। কেন জানি তাসনিম আক্তার স্বর্ণ প্রশ্নগুলো ভুল করছেন, কিশোর উত্তর করেন নাই। দেখছেন তো, জাস্ট আপনাকে ফলো করতে হবে কোথায়, ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশনের ক্ষেত্রে ফলো করবেন এই ছোট ছোট বিষয়, যেমন এই যে টেন্স, আপনি যদি টেন্সটা নির্ণয় করতে পারেন তবেই এখান থেকে 3টে অপশন আপনি বাদ দিচ্ছেন, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে থাকলো কি হঠাৎ সে কাঁদতে শুরু করলো, এই যে পাস্ট টেন্স। আর কাঁদতে কেন হলো, এই যে ক্রিয়া প্লাস ভার্বের সাথে আইএনজি যেটা, সেটা হলো ক্রিয়া প্লাস তে বাংলা দিয়ে থাকে। খুব সহজ, 3-এর উত্তর হচ্ছে 2 নাম্বার। নেক্সট প্রশ্নে আমরা যেতে পারি। লতিফা আক্তার মরিয়ম, আচ্ছা আপু বলেন 4 নাম্বার প্রশ্নটা কি হবে ম্যাডাম? বলছে ওয়ার দ্য বার্ডস চিরপিং। আচ্ছা 4 নাম্বারটা ক্লাসটা শেয়ার করতে হবে, যাদের এই ক্লাস ফাইলটা প্রয়োজন ফিল করছেন তারা ক্লাসটা শেয়ার করে এই পিডিএফটা বুঝে নেবেন, আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন, পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধনের এই প্রশ্নটা। আচ্ছা হামিদুর রহমান বলছিলেন হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে, আর হলো বিজ্ঞান। ওয়ার দ্য বার্ডস চিরপিং, এই প্রশ্নটার বাংলা কী হবে? তাহলে আপনারা কিন্তু গবেষণা করবেন। দেখেন ষষ্ঠ বেসরকারিতে অনেকগুলো ট্রান্সলেশন আসতেছে, অনেকগুলো ট্রান্সলেশন কোশ্চেন কিন্তু আমরা দেখতেছি। এই যে ট্রান্সলেশনের রিসার্চ বা কোথা থেকে অধ্যায় থেকে প্রশ্ন আসে, এইটা কিন্তু গবেষণার মূল বিষয়। আমাদের উদ্দেশ্য শুধু প্রশ্ন সলিউশন নয়। 4-এর উত্তরটা তাসনিম আক্তার স্বর্ণ, আপনি বলেছেন ডি নাম্বার, কোনো সমস্যা নাই, বলতে বলতে ঠিক হবে। আন্না রয় বলছেন হচ্ছে বি নাম্বার। খুবই সহজ, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে তখন ওই বাক্যটি নিঃসন্দেহে ইন্টারোগেটিভ। সো বাংলায় ওরকম বাক্যটা সবগুলোতে ইন্টারোগেটিভ আছে, তাতে কোনো সমস্যা নাই। এখন ওয়ার দ্য বার্ডস চিরপিং, এই চিরপ কথাটার মানে হলো কিচির মিচির করা, কিচির মিচির মানে আমরা যেটাকে বলি ডাকাডাকি, ছোট ছানারা যেভাবে ডাকাডাকি করে।
সো আপনি যদি জাস্ট একটা শব্দের অর্থ জানেন বাকিটা ক্লিয়ার। তো এই চিরপিং মানে কিচির মিচির করছিল, কিচির মিচির একটা, কিচির মিচির দুইটা, দুই জায়গাতে আছে কিচির মিচির। এখন আমাকে টেন্স ফলো করতে হবে। এইখানে হচ্ছে ওয়ার, ওয়ার মানে হচ্ছে পাস্ট টেন্স, রাইট? সো পাস্ট টেন্স মানে আমরা এইখানে করছিল নাকি করছে কোনটা হবে? তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করলাম, বাক্যের একটা মেইন শব্দ, আরেকটা হচ্ছে টেন্স বোঝার জন্য বা সময় বোঝার জন্য একটা শব্দ। বোঝাতে পারছি? আগের সেন্টেন্সটাও কিন্তু তাই ছিল, খুবই সহজ। সো এখানে উত্তরটা আছে বি নাম্বার। পাখিরা কি কিচিরমিচির করছিল। কেন কি দেওয়া হচ্ছে? কারণ এই যে বাক্যটা ইন্টারোগেটিভ করার জন্য সামনে ওয়ার আনা হয়েছে। খুবই সহজ। নেক্সট, পরের প্রশ্নে যাচ্ছি, খুবই সহজ। 5 নম্বর প্রশ্ন। কার কয়টা হচ্ছে হিসাব রাখবেন কিন্তু। কিশোর মণ্ডল, হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। ওয়াও, এই সেন্টেন্সটা আসছে হচ্ছে ইউজ টু নামক একটা মডাল ভার্ব থেকে, আমরা যেটাকে সেমি মডাল হিসাবে চিনি। সেমি মডাল, সেমি মডাল। হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। সে প্রত্যেক সপ্তাহে এখানে আসতো, মানে সে এখানে আসতে অভ্যস্ত। প্রত্যেক সপ্তাহে সে এখানে আসতো বা এখানে আসতে অভ্যস্ত। ওকে ভাই, ভালো কথা। এখন এই ইউজ টু নিয়ে আমাদের একটা আলাদা ভিডিওই করা আছে, তারপরে আমরা আবার ক্লাস নেব। ইউজ টুর মিনিংটা একটু খেয়াল করতে হবে। ইউজ টু প্লাস V1 যদি কোথায় থাকে, তাহলে এটার বাংলা যেটা করতে হবে সেটা হলো অতীতকালে কোনো কাজে অভ্যস্ত ছিলেন। অতীতকালে কোনো কাজে অভ্যস্ত। অতীতকালে কোনো কাজ করতে সে অভ্যস্ত ছিল, এমনটা বোঝাতে আমরা ব্যবহার করব ইউজ টু। তো অতীতকালে কেমন কাজ? আমি নিয়মিত আসতাম, সে নিয়মিত আসতো, তিনি নিয়মিত আসতেন, এরকম। মানে অতীতে সে কাজটা ঘন ঘন হতো, অতীতে কোনো অভ্যাস। সো এরকমটা কোথায় আছে দেখেন, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন, এটা কিন্তু অতীত না, এটা কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রথমেই আমরা টেন্সের ভূমিকায় এটাকে বাদ দিতে পারি। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিলেন। এসেছিলেন যদি হয়, এটা অভ্যস্ত বোঝাচ্ছে না, মানে সে একবার এসেছিলেন। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে থাকবেন, ফিউচার দিকে যাচ্ছে, এটাও হবে না, এটাও হচ্ছে না, কারণ হচ্ছে এখানে এসেছিলেন। উত্তর হলো বি নাম্বার। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন, মানে কি? অভ্যস্ততা। অতীতে সে প্রত্যেক সপ্তাহে এখানে বারবার বারবার আসতেন। ক্লিয়ার? সো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। ফাইন, একদম সহজ প্রশ্ন। কার কার হয়েছিল জানি না। 6 নাম্বার। আবারও ট্রান্সলেশন দেখছেন, ষষ্ঠ বেসরকারিতে ট্রান্সলেশন। যারা ইবতেদায়ী জন্য পরীক্ষা দিবেন, বিশেষ করে বিশেষ পরীক্ষা মাদ্রাসার জন্য, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল মেসেজ যে আপনারা কিন্তু এখানে প্রচুর সংখ্যক প্রশ্ন পাবেন ট্রান্সলেশনের উপরে। আর ট্রান্সলেশনের জন্য তো আমরা একটা 9 কোড অফ ট্রান্সলেশন বইও রেডি করে ফেলেছি, ইনশাল্লাহ এই সপ্তাহে কাজ শেষ করতে পারবো। হি স্টার্ট ফর লন্ডন টুনাইট। স্টার্ট ফর, স্ট্যাট খুব গুরুত্বপূর্ণ, কারণ এই স্টার্ট দিয়ে প্রচুর প্রশ্ন আসছে ভাই, প্রচুর। বলছে হি স্টার্ট ফর লন্ডন টুনাইট। টুনাইট মানে কি? আজ রাতে। স্টার্ট ফর মানে যাত্রা করা, এটা আমরা জানি, যারা স্টার্ট গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করেছি, পড়েছেন তারা জানেন। আচ্ছা, স্টার্ট ফর মানে হলো যাত্রা করা, তো এটা প্রেজেন্ট টেন্স। হি স্টার্ট ফর মানে সে যাত্রা করে লন্ডন টুনাইট, আজ রাতে, তাই না? আজ রাতে সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে, এইরকমটাই বাংলা হবে। তো 6 নম্বর প্রশ্ন হামিদুর রহমান বি বলে ফেলেছেন। সে আজ রাতে লন্ডন যাত্রা করে, সে আজ রাতে লন্ডন রওনা হবে। আচ্ছা, কোনটা হবে? আচ্ছা, এখন দেখেন সমস্যাটা কি। সমস্যা, এন্না রয় বলছেন বি নাম্বার, হামিদুর বলছেন বি নাম্বার, একেবারে টাটকা একটা প্রবলেম পড়ে গেছেন। দেখেন, এই ধরনের সমস্যা যখন আসবে তখন পরীক্ষা আপনি নেগেটিভ মার্কস খাবেন। সমস্যা হলো এখানে যে আপনি ভুল করে আসলেন, সমস্যা হতো না, কিন্তু আপনি যে নেগেটিভ খাবেন এটাই সমস্যা, যদি এরকমটা হয়ে যায়। সে আজ রাতে লন্ডন যায়। আচ্ছা, সে আজ রাতে লন্ডন যায়, এইটা কি বাক্যটা কি বাংলাটা সেন্স ঠিক আছে? বলেন, আপনি বলেন। আপনি যখন এই কথাটা বলতেছেন যে সে আজ রাতে লন্ডন যায়, তখন কি আপনি রাতে দাঁড়াই আছেন নাকি আপনি দিনের বেলা কোনো একটা সময় এই কথাটা বলতেছেন? তাহলে আমাদের বলা উচিত ছিল সে আজ রাতে লন্ডন যাবে, রাইট? কথাটা কিন্তু বুঝতে হবে ভাই, সে আজ রাতে লন্ডন যাবে। 6 নম্বর উত্তর। 4 নম্বর, আহা, সবাই দেখি যে বি উত্তর করছেন। এই যে ভাষার সঠিক উত্তর করেছেন। সে আজ রাতে লন্ডন যায়, ভাষা ঠিক নাই। সে আজ রাতে লন্ডন যাত্রা করে, ভাষা ঠিক নাই। সে আজ রাতে লন্ডন শুরু করে, এটা তো আরও ঠিক নেই, সব ভুল, সব ভুল। উত্তর হচ্ছে সে আজ রাতে লন্ডন রওনা হবে। যতই আপনি মনে করেন এখানে ফিউচার ভার্ব আছে, কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত সাবজেক্টগুলো, যে সমস্ত বাক্যে
ভার্বগুলো আপনার বর্তমানকালে কোনো কাজ হবে এবং সেটা ওই বাক্যে যদি টুডে শব্দটা থাকে, বাংলায় যতই সেটা ফিউচারের মতো ভাব দিক না কেন, ইংরেজি সেন্টেন্সটা সেটা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারেই হবে। ক্লিয়ার? সানিয়া হক ঠিক বলেছেন, উত্তর হবে সে আজ রাতে রওনা হবে, আজ রাতে রওনা হবে। ওকে, মেহেদি হাসান শাওন 6 আনসার ডি। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখান থেকে কি লার্নিংটা হচ্ছে এই স্টার্ট ফরের বাংলাটা মনে রাখবেন। স্টার্ট ফর মানে হলো কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা, আর অন্য সেন্টেন্সে যদি টু নাইট থাকে তাহলে সেটা বাংলায় হবে ফিউচারের মতো, কিন্তু ইংরেজিতে হবে প্রেজেন্টের মতো। খুব খেয়াল, কারণ আমি যে রিসার্চ দেখাচ্ছি এই রিসার্চ থেকে আপনি শত শত প্রশ্ন দেখবেন, শত প্রশ্ন এখান থেকে সলভ করতে পারবেন। লক্ষ লক্ষ না, চাপাবাজির সীমা আছে, অত দূর না। ইদানিং দেখি যে কিছু শিক্ষক এমন চাপা মারে রে ভাই, দেখলে আমার মাথা গরম হয়ে যায়। বলে এই প্রশ্ন সলভ করেন, লক্ষ লক্ষ প্রশ্ন সলভ করতে পারবেন। এটা কি সম্ভব? লক্ষ প্রশ্ন আসে নাই তো। এইসব বন্ধ করতে হবে। অনলাইন জগতে মানে খুব খারাপ সিচুয়েশন চলছে, যারা একদম স্বাভাবিক সেন্সের লোক এরা এগুলো করে না। যাই হোক, স্যার অনার্স 2য় বর্ষ চলে, এই যোগ্যতায় কোন জায়গায় জবের আবেদন করতে পারবো বললে উপকৃত হতাম। হামিদুর রহমান, এই ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো হয় আপনি ইউটিউব সার্চ দেন, পেয়ে যাবেন কোন জায়গাতে চাকরি পাবেন। অথবা আপনি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখেন, 2-3টা অ্যাপস বের করেন, অ্যাপসের মধ্যে দেখবেন যোগ্যতা দেওয়া আছে। এসএসসি পাশে অনেক চাকরি আছে, এইচএসসি পাশে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ইন্টারোগেটিভ করতে হবে। দারুণ, বলেন। ক্লাসটা কি শেয়ার করেছেন সবাই? যাদের পিডিএফটা লাগবে তারাই শেয়ার করেন, আর বাকিদের দরকার নেই, কারণ এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি শেয়ার করবেন, আমি পিডিএফ দেবো, ব্যাস। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎলোক। অ্যান অনেস্ট ম্যান, এটা আর্টিকেলের ইউজেস আছে এখানে। অনেস্ট ওয়ের মতো উচ্চারণ হচ্ছে এখানে, এইসের উচ্চারণ নাই, এই এইসের উচ্চারণ সাইলেন্স। আচ্ছা যাই হোক, সে একজন সৎলোক, এটা তো বলার কিছু নাই, কিন্তু এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। মনে রাখবেন, বি ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে তখন ওই বি ভার্বটাই সাবজেক্টের আগে চলে আসে। আই মিন এখানে ইজ হি হবে, কোনো সমস্যা নাই এইটুক পর্যন্ত। কিন্তু সমস্যাটা হলো এখানে যতগুলো সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলোতে ঝামেলা হলো ইজের সাথে নট আছে, ইজের সাথে নট নাই, ডাজ তো আসবে না, এটার কথা বাদ দিলাম, ডাজ বাদ। এখন হলো ইজেন্ট হি, আর হলো ইজ হি। মনে রাখবেন, যখন এই ফাংশনাল সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে দিবে, আমরা নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ ফরম্যাটে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ ফরম্যাটে থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ফরম্যাটে ব্যবহার করে ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ফরম্যাটে ব্যবহার করে ইন্টারোগেটিভ করব। তাহলে উত্তরটা হচ্ছে 7-এর বি নাম্বার। ওকে, রুলসটা মনে রাখেন। আমার উদ্দেশ্য এই প্রশ্নটা সলভ না, উদ্দেশ্য হচ্ছে এর মতো করে আরও যেন আমরা 10টা-12টা প্রশ্ন বা 50টা প্রশ্ন যেটাই আসুক পরীক্ষায় সলভ করতে পারি। ক্লিয়ার? আন্না রয় সবাই বলেছেন বি, 7 নাম্বার কমপ্লিট। আসেন কোশ্চেন নাম্বার 8। ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ 2010 সালের প্রশ্ন সমাধান চলছে, বিশেষ করে অ্যানালাইসিস। এরপর বলছে হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, আবারও নেগেটিভ করতে বলছে। তার মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ অধ্যায়টার উপরে এখন থেকেই ফোর্স দিতে হবে। যদি কেউ গবেষণা না বুঝেন তাহলে আপনি এক এক পরীক্ষার আগে এত পড়াশোনা করতে পারবেন না। আপনার জন্য সকল পরীক্ষার জন্য আলাদা করে রিসার্চ থাকবে। নিবন্ধনে কোন অধ্যায়গুলো পড়বেন, প্রাইমারিতে কোন অধ্যায়গুলো পড়বেন, বিসিএসে কোন অধ্যায়গুলো পড়বেন, এটা আপনার বাছাই করা থাকবে। ওই পরীক্ষার আগে 5 দিন 10 দিন ওই অধ্যায়গুলো পড়বেন। বুদ্ধি করে না পড়লে জীবনে ঠকে যাবেন, হাজার হাজার পড়ে কাজ হবে না। ঠিক আছে? হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, ইহাকে নেগেটিভ করতে বলা হয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, এইখানে রুলসটা কি? রুলসটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এই অনলি শব্দটা থাকে এবং অনলি এর পাশে যদি আমরা কখনো সংখ্যা পাই, সংখ্যা এখানে সংখ্যাটা কি ভাই? সংখ্যা হচ্ছে এ ফিউ। সংখ্যাটা কি বলেন? সংখ্যাটা হচ্ছে এ ফিউ। সো আমরা এইটা একটা সেন্স ধরতে পারি। এখন আসল কথা কি সংখ্যা নাকি বস্তু, না নাউন বুক? দুইটা কথা। অনলি এর পরে সংখ্যা থাকলে আমরা একরকম রুলস ইউজ করি, অনলি এর পরে যদি সংখ্যা না থাকে, অনলি এর পরে বস্তু থাকে, তাহলে আমরা একটা ব্যবহার করি। সংখ্যা থাকলে ব্যবহার করি নট মোর দ্যান, নট লেস দ্যান, আর বস্তু থাকলে আমরা ব্যবহার করি নাথিং বাট, নাথিং বাট। আরেকটা এখানে আছে অনলি এর সাথে, কি বলেন? যারা জানেন নিয়মটা লিখে ফেলেন। অনলি এর সাথে যদি ব্যক্তি থাকে আমরা ব্যবহার করি নন বাট, ব্যক্তি থাকলে নন বাট। ওকে, সো এখন এই সেন্টেন্সটাকে আপনি কোনটা ধরবেন? আমি আপনাকে কিন্তু কনফিউজ করে ফেলছি যে অনলি এর সাথে এ আছে, এটা কি সংখ্যা, নাকি এ বাদ দিয়ে এখানে অনলি এর সাথে আছে বুকস? আপনি কনফিউজড, এখন বলতে থাকেন। আচ্ছা, কনফিউজড হলেও উত্তর করার সুযোগ নাই,
যদি এখানে সংখ্যা হতো, যদি অনলি সংখ্যাটাকে ধরতো, তাহলে নিশ্চয়ই এখানে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে বাক্যটা করা থাকতো, রাইট? কিন্তু এখানে নট মোর দেন নট লেস দেন দিয়ে কোনো অপশন নাই। এরকম একটা প্রশ্ন ইনশাল্লাহ সামনে আপনি পাবেন যেখানে এই এ কে সংখ্যা ধরা হয়। আছে একটা কোশ্চেন, আমি পরে সলভ দেব। সো এইখানে হবে হচ্ছে বস্তুকে বোঝাচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব নাথিং বাট। সো নাথিং বাট কোথায় আছে? নাথিং বাট একটা জায়গাতেই আছে নাথিং বাট, এইটাই উত্তর। আর বাকি ভুল ভুল ভুল। হামিদুর রহমান নান বাট, ওকে লিখছেন একটা। তাহলে উত্তর কি হলো? 8 এর অ্যান্সারটা হচ্ছে, 8 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস, মানে কিছু বই ছাড়া তার আর কিছুই নাই। আর এটার মানে হচ্ছে তার কাছে শুধুমাত্র কিছু বই আছে, মিনিংটা একই। আর এখানে বলতেছে কিছু বই ছাড়া তার কাছে আর কিছু নাই। দেখেন পরীক্ষার হলে যখন সবসময় ঠেকে যাবেন, আটকে যাবেন, ফাইনাল স্টেজ হচ্ছে বাংলা মিনিং করবেন। বাংলা মিনিংয়ে আপনাকে অনেক দূর নিয়ে আসবে। ঠিক আছে, চলেন নেক্সটে যাই। কোশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্ন। সাদ্দাম, যারা পরে আসছেন ক্লাস শেয়ার করবেন, যাদের এই পিডিএফটা দরকার, ষষ্ঠ বেসরকারি শুধু প্রশ্নটা, এগুলো ফাইলটা সংগ্রহ করে রাখবেন, কাজে দিবে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, খুবই ভালো। এইবার আবারও ট্রান্সফরমেশন আসছে, এটাকে একটা সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। সিম্পল সেন্টেন্স কিভাবে করব ভাই? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করলাম, এবং ওয়েন্ট হোম এবং কোথায় গেলাম? বাড়িতে গেলাম। ঠিক আছে, কি হবে? হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, বিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, বিকজ অফ বিং ডান দ্য ওয়ার্ক আই হোম, অ্যাজ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। খুব ভালো কথা। দেখছেন 9, তাসনিম আক্তার স্বর্ণ বলছেন 9 এর এই নাম্বার আনসার। আলহামদুলিল্লাহ, তাসনিম আক্তার আনসার হয়েছে, গুড। মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্স, কোন সেন্টেন্স এরকম কমপ্লেক্স বাক্যে, এটার নাম কম্পাউন্ড, হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্সে আছে, সিম্পল করতে বলছে, হ্যাভ ভার্ব থাকে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি কি আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে। এই তিনটা হ্যাভ ভার্বের পরে যদি ভি3 থাকে, তাহলে আমরা এই অবস্থানটাকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার জন্য, নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার জন্য, নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার জন্য এই হ্যাভের সাথে আইএনজি যোগ করব প্লাস, আর যেটা ভি3 সেটা তো ভি3 আকারে থাকবে, ব্যাস। এবং ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে তুলে দেব, সাবজেক্ট তুলে দেব। শর্ত থাকে যে অবশ্যই উভয় পাশে একই সাবজেক্ট হতে হবে। দেখেন এই পাশে সাবজেক্টকে আই, এই পাশে সাবজেক্ট উজ্জ্বল আছে, সেটাও কে? আই। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে উত্তরটা হচ্ছে এই নাম্বার, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা শেষ করে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেলাম। নেক্সট, তাহলে আমরা দেখলাম ট্রান্সফরমেশন থেকে আমাদের কোশ্চেন আসছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 10 নম্বর, আবারও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলেন এই প্রশ্নের উত্তরটা কি হবে? হি কনফেসড হিজ গিল্ট, এটাকে তৈরি করতে বলা হয়েছে কমপ্লেক্স। কমপ্লেক্স, হি কনফেসড, সে স্বীকার করলো হিজ গিল্ট, তার দোষ। এখানে সেন্টেন্সটা আছে কিন্তু সিম্পল সেন্টেন্সে, সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে করতে বলা হয়েছে কমপ্লেক্স। কি হবে? হি কনফেসড। আচ্ছা, এখানে রুলসটা কি? রুলসটা যদি কারো জানা থাকে সেটা বলেন। দেখেন রুলসটা হচ্ছে, মনে রাখবো আমরা যখন কোনো সেন্টেন্সে আমি আবার বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এমনটা পাই, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এমনটা পাই, তখন আমরা এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটাকে আমরা একটা পুরো সেন্টেন্সে রূপ দিতে পারি। কিভাবে রূপ দিতে পারি? যেমন এখানে আছে হিজ গিল্ট, রূপ দেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে পসেসিভ, এই পসেসিভ থেকে আমাকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট কি? আমরা ওই হিজের সাবজেক্ট জানি হলো হি, তাই না? সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। ওকে, এখন আমরা যখন সেন্টেন্সে রূপ দেবো আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, ভার্বটা বসাবো। ওকে, ভার্বের একটা কাহিনী আনবো, হচ্ছে মনে রাখতে হবে যখন পসেসিভ প্লাস এরকম নাউন থাকে, এখানে আপনি একটা ইকুয়ালিটি ইউজ করতে পারেন।
তার মানে আপনি পসেসিভকে নাউন সাবজেক্ট করলেন হি, তার মানে সেই তো দোষী। তার মানে আপনি এই গিল্ট নাউনটাকে অ্যাডজেক্টিভ হিসাবে রূপান্তর করে দিবেন, ব্যাস। আর মাঝখানে একটা বি ভার্ব নেবেন। বি ভার্বের টেন্সটা কিভাবে নেবেন? ওই বাক্যে যে টেন্স ব্যবহার করা থাকে, তার মানে কনফেসড, কনফেস শব্দের টেন্স হলো পাস্ট, অতএব এটা হলো ওয়াজ প্লাস এই গিল্ট নাউনটা হয়ে যাবে গিল্টি। রুলসটা ভালো করে বুঝতে হবে ভাই, কারণ শুধু প্রশ্ন সমাধান উদ্দেশ্য না, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন হি ওয়াজ গিল্টি, সে ছিল দোষী। এটা হলো আপনি এই পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভকে, পসেসিভ প্লাস নাউনকে একটা সেন্টেন্সে রূপান্তর করলেন, ব্যাস আপনার একটা ক্লজ হয়ে গেল। এবার আর মূল ক্লজ কি ছিল? হি কনফেসড। হি কনফেসডকে সামনে বসানো হয়েছে, উত্তর হবে বি নাম্বার। হি কনফেসডকে সামনে বসানো হয়েছে, আর আমরা যে নতুন ক্লজ বানালাম সেটা এই পাশে দেওয়া হয়েছে, মাঝখানে একটা কনজাংশন হিসেবে কমপ্লেক্স বাক্যে দ্যাট দেওয়া হয়েছে। বুঝছেন তো? তার মানে আপনার কাছে যদি এই রুলসের বিষয়টা মাথায় থাকে, আপনি যে কোনো সময় এরকম একটা সিম্পল সেন্টেন্সকে কি করতে পারবেন? কমপ্লেক্স করতে পারবেন। পারা যাবে না? তাহলে আমি আরেকবার রুলসটা গুছিয়ে বলতেছি। রুলসটা হচ্ছে, যদি কখনো পসেসিভ প্লাস নাউন থাকে, তাহলে এই সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স তৈরি করতে বলে, এই পসেসিভ নাউন থেকেই আমার কাজ শুরু হবে। কিভাবে? পসেসিভ ওয়ার্ডটাকে এই যেটা থাকবে সেটাকে সাবজেক্টিভ রূপ দেব, এবং এটার মাঝখানে একটা বি ভার্ব বসাবো। বি ভার্বটা কোন টেন্স হবে সেটা নির্ভর করবে ওই বাক্যের টেন্সের উপরে। কনফেসড পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ নিয়েছি। আর এরপরেই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগে, বিধায় এই পাশের এই নাউনটাকে আমি অ্যাডজেক্টিভ হিসাবে রূপান্তর করে দেব, ব্যাস। খুব সহজ হয়ে গেল, বুঝতেছেন তো? আচ্ছা, এখন যদি বলে যে এরকম মাই অনেস্টি, আমি আপনাদের বললাম এটাকে আমরা যদি এখন একটা বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আপনি বলেন তো কি হবে? ধরেন একটা সিম্পল সেন্টেন্স আছে মাই অনেস্টি। হ্যাঁ, মাই অনেস্টি, এটাকে আমরা যদি সিম্পল করতে চাই, তাহলে মাই হয়ে যাবে আই, ওকে। অনেস্টি হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ অনেস্ট। এখন এই বাক্যটা সামনে যদি এরকম থাকে যে হি অ্যাকসেপ্টেড, সে অ্যাকসেপ্টেড গ্রহণ করলো আমার সততা। এখন এই যে অ্যাকসেপ্টেড না দিয়ে যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে, অ্যাকসেপ্ট আমার সততা গ্রহণ করে, তাহলে আপনি এখানে অ্যাকসেপ্টস প্রেজেন্ট টেন্স, মানে এখানে দিতে হবে আই এম। তাহলে বলতে হবে হি অ্যাকসেপ্ট দ্যাট আই এম অনেস্ট। এই যে জাস্ট এখানে বিভাগ কি নিলাম? এম নিলাম, কারণ প্রেজেন্ট টেন্স। যদি এখানে পাস্ট টেন্স থাকতো অ্যাকসেপ্টেড, আমরা এখানে নিতাম আই ওয়াজ অনেস্ট, আই ওয়াজ অনেস্ট। বুঝতেছেন? তার মানে যে কোনো পসেসিভ প্লাস নাউন থাকলে আমরা সেটাকে সাবজেক্ট, বিভাগ, অ্যাডজেক্টিভ দ্বারা চেঞ্জ করে ফেলতে পারবো। বুঝাতে পারছি? সো এই যে বিশ্লেষণ, দেখেন এরকম বিশ্লেষণ যদি আপনার জানা থাকে, আপনি জীবন ও বিগত সালের পরীক্ষা পড়ে এত বিশ্লেষণ করছেন, প্রশ্ন পড়ে করেননি, কারণ বিশ্লেষণ করেন না বিধায় আপনি ওই বিগত সালের প্রশ্ন থেকে কোনো ফায়দা নিতে পারেন না। বাট আপনি যদি এইগুলো থেকে এইভাবে বিশ্লেষণ করে পড়তেন, তাহলে আপনার জন্য যে কোনো নতুন প্রশ্ন আসলে আপনি সেখানে একটা সুবিধা পেতেন। সো আজ থেকে আশা করছি যে আপনারা বিগত সালের কোশ্চেন শুধু সলভই করবেন না, এইটার ক্ষেত্রে কি কি সমস্যা বা কি কি রিসার্চ আছে সেটা করবেন। ঠিক আছে সানিয়া? নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 আমরা কিন্তু 25টি প্রশ্ন সলভ করব, 25টি প্রশ্ন সলভ করব। ক্লাসটা একটু শেয়ার করতে হবে, সবাইকে শেয়ার করে দিবেন। জাবেদ ইজ এ বয় হু ইজ গুড। জাবেদ একটা বালক যে হয় সৎ, এটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। জাবেদ ইজ এ বয় হু ইজ গুড, এটাকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। বাহ, আবারও ট্রান্সফরমেশন। এইখানকার ক্লুটা হচ্ছে হু। এই যে হু, যখন আমরা কোনো বাক্যে হু পাবো, খুব ভালো কথা, তখন আমরা এটাকে কি করতে পারি? দেখেন, যদি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হু পাই, তাহলে কমপ্লেক্সের হু তো উঠে যাবে, এটা নিঃসন্দেহে ক্লিয়ার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের একটা ক্লু আপনারা দেখবেন যে এখানে হু এর পর একটা বিভাগ থাকবে। সো এই বিভাগটার বংশটাকে আমরা নির্বংশ করে দেব। হু এর পূর্বে একটা পূর্বপদ থাকবে, যেটাকে আমরা ব্যক্তি হিসাবে পাই, কারণ হু ব্যক্তিবাচক শব্দকে নিয়ে থাকে। আচ্ছা, কথাগুলো একটু খেয়াল করতে হবে। এখন এই জাবেদ ইজ, এই প্রথম অংশের জায়গায় ঠিক থাকবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। আপনি মাইনাস ফর্মুলার মাধ্যমে কিছু অপশন আগেই বাদ দিতে পারেন, কারণ আপনার জাবেদ ইজকে তো আর জাবেদ হ্যাজ করার ক্ষমতা নেই। সো এটা আগেই বাদ, এই ঘোড়া টেম রাখবই না, গেল। এখন থাকলো জাবেদ ইজ, জাবেদ ইজ। আচ্ছা, বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, আপনি কি এটাকে নেগেটিভ করতে কোনোভাবে বলা হয়েছে? না, তাহলে আপনি এখানে নটের অস্তিত্ব রাখবেন কেন? নটের অস্তিত্ব বাদ, মাইনাস ফর্মুলা। আপনি যদি নিয়ম নাও জানেন তাও সলভ করতে পারছেন। জাবেদ ইজ বিং, আহারে ভাই, জাবেদ ইজ এর পরে ইজ, আবার বিং কেন আসবে? বিং কেন আসবে?
এইখানে ইজকে সংক্ষিপ্ত করে বিং বসানো হয়েছে এমনটা না, এই বিং এখানে দিলে কোনো রকম অর্থই হবে না, কারণ ইজের পরে বিং দিলে অর্থ হবে না। যদি আপনি বিংটা অন্য কোনো পজিশন অন্য কোনো অর্থে দিতেন হয়তো, তো এটাও এখানে আসার জন্য ভুল। এখন রুলসটাতে যাই, রুলসটা মনে রাখবেন। রুলসটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি এটা কিন্তু আমি একটা সিম্পল একটা ফরম্যাট বললাম, সিম্পল সেন্টেন্সে এই ফরম্যাটটা পাওয়া যায়। উল্টো করে চিন্তা করেন, এই যে রুলস আপনি তৈরি করতে পারবেন, মানুষের তৈরি করতে হবে না, ঠিক আছে? মানুষ তো তৈরি করতে পারবেন, আপনাকে নিজেই তৈরি করতে পারবেন। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যদি এমনটা থাকে, তাহলে আমরা এটাকে যখন কমপ্লেক্স করব তখন যেটা করতে পারি, এই যে এখানে আমরা একটা এই যে নাউন আছে না, এই নাউনটাকে প্রথমে আমরা বসাবো, নাউনটাকে প্রথমে বসালাম। আচ্ছা, এই কোন নাউনকে বসালাম আমরা? দেখেন এই যে শেষে যে নাউন ছিল না ভাই, এই নাউনটাকে বসালাম। ভালো করে বুঝেন কিন্তু বিষয়টা। আচ্ছা, তারপর দেখেন প্লাস আমরা কি বসাবো? রিলেটিভ প্রোনাউন হু বসাবো। প্লাস এই যে নাউন আর হু দিলাম, এই নাউন আর হু এর পর একটা ভার্ব আনতে হবে। এখন সেই ভার্বটা হবে, কেন আবারও বি ভার্ব আনবো? কারণ এই যে যখনই অ্যাডজেক্টিভের সোয়া পাবেন আপনি, এর আগে ছিল পসেসিভ প্লাস নাউন, পসেসিভ একটা অ্যাডজেক্টিভ ছিল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ নাউন। সো এখানে কমপ্লেক্স করার জন্য যেটা করতে পারি, এখানে আমরা একটা বি ভার্ব বসাবো, বি ভার্ব। এখন বি ভার্বটা কোত্থেকে আসবে? ওই সেন্টেন্সের অবস্থা অনুযায়ী। এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আপনিও এখানে একটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব দিয়ে দেবেন, ব্যাস। আর এই বি ভার্বের পর আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, ওই যে অ্যাডজেক্টিভটা ছিল মাঝখানে সেটা চলে যাবে শেষে। সো মাঝখানে ছিল কি? মাঝখানে ছিল কি? গুড। সো হি ইজ গুড। এইবার ওইখানে আসছিল কমপ্লেক্স থেকে সিম্পল, আর আমি আপনাকে বোঝালাম সিম্পল থেকে কমপ্লেক্স, এখানে কোনো ক্ষতি নাই, ঠিক আছে? এখানে কোনো ক্ষতি নাই, একদম সেম, কোনো কথা নাই। এখন বলবেন যে তাহলে শুধুমাত্র ঘাটতি পড়লো কিসে? কোনো কিছুতে ঘাটতি নাই। এই যে দেখেন ঘাটতি পড়লো এই যে এ প্লাস নাউন, আমি এখানে শুধু নাউন বলছি, মনে রাখবেন এখানে শুধু নাউন হবে না, ওই যে সামনে আর্টিকেল ছিল সেই আর্টিকেলটা সামনে আগে বসায় নিতে হবে। আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন। আমি যদি মনে করতাম যে এই স্ট্রাকচারে আর্টিকেল না দিয়ে আপনাকে গঠনটা দেখাবো, তাও দেখাতে পারতাম। ক্লিয়ার? তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আপনি যেটা করবেন, নাউন হু বি ভার্ব অ্যাডজেক্টিভ, মানে একবারে সোজা কথা। আমি যদি আপনাকে এটাও তৈরি করি, তাহলে কিছু রুলস আছে আপনি নিজে তৈরি করবেন ভাই, কারণ হচ্ছে সব কিছু যখন আপনি বই থেকে দেখবেন তখন আপনার ব্রেন তো কাজ করবে না, ব্রেনকে তো কাজে খাটাতে হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কমপ্লেক্স করার সময় যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা হচ্ছে নাউন প্লাস হু প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, খেল খতম। এটা হলো কমপ্লেক্স করার জন্য, আর এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে কোনো একটা ফ্রেজ থাকবে, ব্যাস। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি 11-এর পরের প্রশ্নে। ওয়াও, কমেন্টে আপনারা যুদ্ধ চালাচ্ছেন, দারুণ লাগতেছে, ভালো তো। সানিয়া হক, তোমাকে কখন থেকে খুঁজি, কুয়াশার অন্তরাল, ভালো। আপনাদের এই গ্যাঞ্জামের মধ্যে আমি না যাই। এবার দেখেন সাদ্দাম বলছে ক্লিয়ার। নেক্সট 12 নম্বর, আই উইশ আই ওয়ার এ কিং। আহা, কি ইচ্ছা রে ভাই, রাজা হওয়ার ইচ্ছা এখন আর মানুষের হয় না, এখন ইচ্ছা হয় আই উইশ আই ওয়ার এ বিলিয়নিয়ার। হ্যাঁ, মানে এখন হচ্ছে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে, রাজা হইয়া কি করবেন বলেন? এটাকে আবার এক্সক্লামেটরি করতে বলছে, কি যন্ত্রণা দেখেন তো। 12টা প্রশ্নই দেখলাম যে এরকম বড় বড় বাক্য, মানে ট্রান্সলেশন অথবা ট্রান্সফরমেশন রিলেটেড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স। সো এই জন্য আপনাদেরকে যারা নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমরা এই জায়গাগুলোর উপর বেশি ফোর্স দেবো। আর আমি অন্ততপক্ষে এক্সপার্ট ইংলিশের রাইটার হিসেবে আমার কোশ্চেনগুলো গবেষণা খুব জরুরি, এই জন্য আমি গবেষণা করতে হবে, কোনো উপায় নেই। আই উইশ আই ওয়ার এ কিং, আমি ইচ্ছা করি, বা ইস আমি যদি একটা রাজা হইতাম, একেবারে কি যে করে ফেলতেন। এক্সক্লামেটরি করতে বলছে। মনে রাখবেন এটা সিম্পল সেন্টেন্স, যখন কোনো কমপ্লেক্সে আই উইশ থাকে জাস্ট এটাকে চেঞ্জ করে উড দ্যাট বসাবেন। এখন সমস্যা হলো সব জায়গায় উড দ্যাট দিছে, এটা নাই, আচ্ছা দিলাম উড দ্যাট দিয়েছে। এখন উড দ্যাটের পরে উড দ্যাট তো আপনার হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স, সরি উড দ্যাট হলো আপনার সিম্পল বলতেছি, সরি এক্সক্লামেটরি সেন্স করার জন্য বাক্যটাকে এইখানে একটা এক্সক্লামেটরি সাইন আনার সুযোগ দিচ্ছে। আচ্ছা দেখেন, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হলেও এটার মিনিং কিন্তু এক্সক্লামেটরির মতো, আর এটার মিনিং একেবারে ডাইরেক্ট এক্সক্লামেটরি। আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, এইটুক তো ঠিকই থাকবে, জাস্ট চেঞ্জটা কি, আই উইশ থাকলে উড দ্যাট বসাবেন, ব্যাস। আই উইশ থাকলে উড দ্যাট, এখানে জাস্ট এইটুক মনে রাখেন যে আমরা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স
আই উইশ দ্বারা থাকে, সেটাকে যদি আমরা এক্সক্লামেটরি করতে চাই তাহলে ওই আই উইশের জায়গায় উড দ্যাট বসাই দেব, আর বাক্যের শেষে এক্সক্লামেটরি বানাইতে বলছে তাহলে এক্সক্লামেটরি সাইন বসাবো, এর চেয়ে সহজ কোনো কথা নাই। নেক্সট, আচ্ছা 13 নম্বর, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং অ্যাগো। অ্যাক্সিডেন্ট মানে কি? অ্যাক্সিডেন্ট মানে আরে অ্যাক্সিডেন্টই তো, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ঘটেছিল লং অ্যাগো অনেক আগে। হিয়ার অ্যাগো ইজ, এখানে অ্যাগো কি? একটা মারাত্মক প্রশ্ন না? আমরা সারা জীবন মুখস্থ করছি বিভিন্ন টেন্স মার্কার হিসাবে, এই যে এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, হ্যাঁ এরকম করে লাস্ট ইয়ার, লাস্ট আওয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট মর্নিং। সো যত বিগত প্রশ্নগুলো দেখা মানে শব্দ টাইম ওয়ার্ড মনে রাখবেন, সেন্টেন্সের সকল টাইম ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ টাইম। বাক্যে যত টাইম ওয়ার্ডগুলো পাবেন এই টাইম ওয়ার্ডগুলো ওই সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে। আর আমরা অ্যাডভার্ব পাওয়ার সিস্টেম সম্পর্কে সবাই জানি, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই 4টা শব্দ দিয়ে যদি বাক্যের ভার্বকে প্রশ্ন করেন তাহলে নিঃসন্দেহে যা পাওয়া যায় তা হচ্ছে অ্যাডভার্ব। সো আপনি যখন এখানে প্রশ্ন করবেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস মানে ঘটেছিল, কখন ঘটেছিল, হোয়েন কখন ঘটেছিল, সো আপনি বলতেছেন যে লং অ্যাগো অনেক আগে, অ্যাগো অনেক আগে, সো এটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তার আনসার সি নাম্বার, বলার কিছু নাই। নেক্সট 14, হু ইজ দ্য ম্যান দ্যাট কেম টু ইউ। লোকটি কে? লোকটি কে যে তোমার কাছে এসেছিল? হু ইজ দ্য ম্যান দ্যাট কেম টু ইউ, লোকটি কে যে তোমার কাছে এসেছিল? ষষ্ঠ বেসরকারি নিবন্ধন 14 নম্বর প্রশ্ন বলছে ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা কোনটার নিচে আন্ডারলাইন তো করা নেই, ও সরি, বলছে হিয়ার দ্যাট। দ্যাট কি? দ্যাটটা কি? দ্যাটটার দিকে একটু লক্ষ্য করলে বুঝবেন দ্যাটের কাজটা এখানে কি ঘটেছে ভাই। দ্যাটের কাজ ঘটেছে, দ্যাট হচ্ছে এই বাক্যের দুটি ক্লজকে, এই ক্লজ আর এই ক্লজ, এই দুইটা ক্লজকে সে রিলেট করেছে, আই মিন যুক্ত করেছে। যখন দুইটা ক্লজকে যুক্ত করবে বা রিলেট করবে তখন আপনার এই যে কোনো কনজাংশনে যখন রিলেট করে তার নাম হলো রিলেটিভ। সো এখানে রিলেটিভ বলতে একটাই অপশন আছে, ডি নাম্বার, এটা হলো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, সো এরকম রিলেটিভ প্রোনাউন আরও আছে, হু, হু ইজ, হোয়াট। কিন্তু এইখানে আবার হু কিন্তু রিলেটিভ না, সাবধান, কারণ এই তো হু সামনে কারো পূর্বপদ নাই যে তার সাথে সে যুক্ত করেছে। এইখানে পূর্বপদ আছে, দ্যাটের পূর্বপদ ম্যান আছে। মনে রাখবেন দ্যাট হচ্ছে গোল আলুর মতো, যে শব্দটা পৃথিবীর সকল নাউনের পাশেই বসে রিলেটিভ প্রোনাউনের কাজ করতে পারে। ব্যক্তি হোক, বস্তু হোক, বিষয় হোক, সংখ্যা হোক, সবের পাশেই দ্যাট বসতে পারে। দ্যাট হলো গোল আলু, সব তরকারি দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, অনেকে চিন্তা করেন না ভাই দ্যাট এটা তো বস্তুকে নেয়, এখানে তো পূর্বপদ আছে, ব্যক্তি কিভাবে হলো? হ্যাঁ, এটা হয়তো জানতাম না আমরা অনেকেই, ঠিক আছে, আজকে জানলেন, মনে থাকবে। নেক্সট, এখানে হু সাবজেক্টিভ প্রোনাউন, কারণ হু এর আগে কোনো পূর্বপদ নাই, বরং হু হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, তো এটা সাবজেক্টিভ প্রোনাউন, এটা কোনো রিলেটিভ না। নেক্সট, এই জায়গাতে, অন্য সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা। 15, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হেভেন। ওয়াও, দারুণ একটা প্রশ্ন, একেবারে মানুষের এই রুলসগুলো মুখস্থ হয়ে গেছে। এখন আমরা জানি মুখে মুখে নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ হয়। যেমন এখানে বলছে হিভেন, হিভেন স্বর্গ, ইটস আ নাউন, হিভেন হচ্ছে স্বর্গ, এটা একটা নাউন। সো এটার অ্যাডজেক্টিভ হলো হিভেনলি, হিভেনলি। দ্রুত আমরা যেগুলো সহজ প্রশ্ন সেগুলো টেনে যাব। চলো, হুইচ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড পায়াস। পায়াস, পায়াস মানে কি? পায়াস মানে হচ্ছে ধার্মিক, ধার্মিক। হুমায়ুন ফরিদির একটা ছোট্ট একটা দেখেছিলাম যে মানে কি, ওই যে সাক্ষাৎকার, সেখানে বলছিল যে পুণ্যের ইংলিশ কি। আমরা অনেকেই পাপের ইংলিশ জানি সিন, কিন্তু এখন প্রশ্ন করলো পুণ্যের ইংলিশ কি। পুণ্য কেউ হয়তো হঠাৎ করে মাথায় আনতে পারবেন না। পুণ্যের ইংলিশ হচ্ছে এই সেই পাইটি, পাইটি। পাইটি আসে কোথা থেকে? পায়াস থেকে। পায়াস শব্দটা অ্যাডজেক্টিভ যার মানে হলো ধার্মিক, পায়াস হলো অ্যাডজেক্টিভ যার মানে ধার্মিক, আর পাইটি হচ্ছে পুণ্য, পুণ্য। আরে এই পুণ্য বানানো এরকম না, সরি, পুণ্য, পুণ্য মানে গুনাহের বিপরীত বা পাপের বিপরীত। সো পায়াস শব্দের নাউন ফর্ম হচ্ছে পাইটি, বিউটিফুল শব্দের নাউন ফর্ম হচ্ছে বিউটি,
অ্যাবল শব্দের নাউন ফর্ম হচ্ছে অ্যাবিলিটি। সো এরকম টিওয়াই যোগ করে যে নাউনগুলো হয় তার মধ্যে এইটা একটা, এবং এইটা বারবার বিভিন্ন পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। নেক্সট 16 পরে আসি 17। ফায়ার বার্নস, সিয়ার বার্নস, এখানে বার্নস শব্দটা কি? ওকে, বার্ন শব্দটা কি? অপশনগুলো এইবার দেখেন সরাসরি ভার্ব অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে, তাই না? আজকে পেইড ক্লাস আমরা ভার্বের ক্লাস নিয়েছি। কজেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। কজেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তার মানে প্রত্যেকটা ভার্বের সংজ্ঞা আমাকে জানতে হবে, তাহলে আমি এটা মিলাতে পারবো বা বুঝতে পারবো। আচ্ছা, প্রথম কথা আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই জোড়া সম্পর্কে যদি জানি, এখানে একটা জিনিস পাবো, পৃথিবীর যে কোনো ভার্বকে, যত ভার্ব আছে এই দুই ক্যাটাগরির মধ্যে পড়তে বাধ্য, তাই না? কিন্তু সেটা মেইন ভার্ব হতে হবে। মেইন ভার্ব, পৃথিবীর সকল মেইন ভার্ব এই দুই ক্যাটাগরির মধ্যে পড়বে, হয় ট্রানজিটিভ নয় ইনট্রানজিটিভ, কোনো কথা নেই। আচ্ছা, ট্রানজিটিভ কিভাবে? সকর্মক, বাংলাটা মনে রাখতে হবে, কর্মসহ, মানে কর্ম থাকবে মানে অবজেক্ট থাকবে। এখানে কর্ম থাকবে না মানে অবজেক্ট বিহীন, অবজেক্ট নাই, অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ। সো এইখানে বার্নস এই ভার্বের পরে কিছুই নাই, মানে কি? অবজেক্ট নাই, চোখ বুঝে এটা ইনট্রানজিটিভ, আর কোনো কথা লাগবে না, ইনট্রানজিটিভ। অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ। আচ্ছা, এখন কপুলা বা কপুলেটিভ এই ভার্বের আরেক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। লিঙ্কিং ভার্ব মানে যত বি ভার্ব আছে, অ্যামিজার, ওয়াজার এগুলো, অথবা লুক, টেস্ট, রিমেইন, সিম, ওই বি ভার্বগুলো হচ্ছে কপুলা বা কপুলেটিভ হয়ে যেতে পারে। আর কজেটিভ তো অন্যকে দিয়ে কাজ করানোর অর্থে যে ভার্বগুলো আসে সেগুলো, ঠিক আছে? যেমন ফিড, অন্যকে খাওয়ানো, শো, অন্যকে দেখানো, এরকম, ঠিক আছে? আচ্ছা, 17 ক্লিয়ার? আশা করি মুখে মুখে বুঝে নিয়েছেন। নেক্সট 18 নম্বর, দো হি ইজ রিচ, হিয়ার দো, এখানে দো শব্দটা কি? 17-এর মতো আরো 2-3টা মুখে বুঝে, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, ইনট্রানজিটিভ, রাইট? আচ্ছা, 17-এর মতো আরো কয়েকটা সেন্টেন্স চাচ্ছিলেন, মানে যেগুলোর শেষে আর অবজেক্ট থাকে না। সো ফায়ার বার্নস মানে আগুন জ্বলে, এরকম অবজেক্ট থাকবে না তো প্রচুর সেন্টেন্স আছে। তো এই যে আমিদুর আরেকটা বলছেন, দা বয় লাভিং, ইজ লাভিং দিবেন, ইজ লাভিং হাসছে, এরকম দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে দে ওয়ার্কস কেয়ারফুললি, মানে দে ওয়ার্ক কেয়ারফুললি দিতে পারেন। তারপর দিতে পারেন হি রিডস, অবজেক্ট নাই, এরকম প্রচুর আছে। আচ্ছা, দো হি ইজ রিচ, এখানে দো শব্দটা কি? আহা, এটা কি একটা মুশকিলের কোশ্চেন না? এটা কি কিছু একটা ছাড়া পড়েছে এই প্রশ্নটার মধ্যে? কোশ্চেনটা মানে আমার তুলতে ভুল হয়েছে, দুঃখিত। এখানে কিছু একটা ছিল, দো হি ইজ রিচ, হি ইজ অনেস্ট, এরকমটা ছিল। অতএব এইখানে দো শব্দটা কি? নিঃসন্দেহে এটা একটা কনজাংশন, সহজ প্রশ্ন, এটা বলার কিছু নাই। নেক্সট, মানে কোশ্চেন আমার তুলতে ভুল হয়েছে, এখানে অতিরিক্ত কি ছিল? হি ইজ অনেস্ট। 18 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, হি ইজ অনেস্ট ছিল প্রশ্নে, হয়তো আমার এখানে ভুল হওয়ার কথা না, এরকমটাই থাকার কথা, কারণ নাহলে প্রশ্নের অর্থ ঠিক হবে না, ঠিক আছে? নেক্সট 19 নাম্বার, এই প্যারাগ্রাফ ডিলস উইথ, একটা প্যারাগ্রাফ কিসের সাথে ডিল করে? ওকে, আচ্ছা, ড্যাশ থিম, কয়টা থিম নিয়ে একটা প্যারাগ্রাফ কাজ করে? একটা প্যারাগ্রাফ কয়টা থিম নিয়ে কাজ করে ভাই? একটা প্যারাগ্রাফ কাজ করে হচ্ছে আপনার, একটা প্যারাগ্রাফ কাজ করে একটা থিম নিয়ে। সো এটা অনেকে জানি না, এটা কি, বিষয়টা কি? মানে আপনাকে যে কোনো একটা বিষয়ে প্যারাগ্রাফ লিখতে দিল, যেমন আপনাকে দিল মোবাইল ফোন নিয়ে একটা লেখেন। এই মোবাইল ফোন নিয়ে আপনি যদি কিছু লিখেন, এখানে একটা থিম থাকবে। থিম মানে হচ্ছে একটা সারমর্ম, একটা বিষয়বস্তু, বা এখানকার সমাধানটাও আপনি হচ্ছে একটা প্যারার মধ্যে হয়, সেটা হলো প্যারার সিস্টেম। সো থিম বা থিমস এখানে একটাই হবে, ওয়ান থিম হবে আনসার, ঠিক আছে? 18 উত্তর হচ্ছে, 19-এর উত্তর 1 নম্বর, ওয়ান থিম। নেক্সট, সহজ প্রশ্ন, একটু টেনে গেলাম। এটা কি ধরনের ফুল? হ্যাঁ, এটা কি ধরনের ফুল? সেন্টেন্সটার মধ্যে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে কি ধরন। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে কি ধরন। যদি এখানে কি ধরন বা কি প্রকার বা কি রকম, ধরনের সাথে রকম থাকতে পারে, হ্যাঁ, সেটাকে আমরা ব্যবহার করব টাইপ। হোয়াট টাইপ, এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? টাইপের আরেকটা সিনোনিম হচ্ছে কাইন্ড, টাইপের আরেকটা সিনোনিম হচ্ছে কাইন্ড, হোয়াট কাইন্ড, রাইট? এখন আসেন, এখন কি ধরনের পরে একটা নাউন থাকে, যে কি ধরন, কি রকমের, কি ধরনের,
এখানে একটা নাউন থাকে, কি ধরনের ফুল, কি ধরনের বই, কি ধরনের মানুষ, কি ধরনের কথাবার্তা। সো এই যে যখন নাউন থাকবে তখন হোয়াট কাইন্ড বা হোয়াট টাইপ এর সাথে অফ দিব, দিয়ে আমরা ওই নাউনটাকে বসাবো, ওই নাউনটা বসাবো। সো বলছে কি ধরনের ফুল, তাহলে আপনাকে লিখতে হবে হোয়াট টাইপ অফ ফ্লাওয়ার অথবা হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার। এইটুক কমপ্লিট। তার মানে এইটুকু আগে বুঝলাম। এখন আসেন হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ, এখানে হোয়াট কাইন্ড অফ আছে, হোয়াট কাইন্ড অফ আছে, হোয়াট কাইন্ড অফ আছে, কোনো সমস্যা নেই। সবগুলোতেই হোয়াট কাইন্ড অফের ফ্লাওয়ার, হোয়াট কাইন্ড অফের ফ্লাওয়ার, হোয়াট কাইন্ড অফের পরে ফ্লাওয়ার আছে। এখন আমার প্রশ্নটা করতে হবে ইন্টারোগেটিভ, কারণ এখানে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। সো হোয়াট কাইন্ড অফ এইটুকু হচ্ছে WH ওয়ার্ডের কমপ্লিমেন্ট। আমি আবার জিনিসটাকে একটু বুঝাই দিই, সেন্টেন্সটা আসলে কোন প্যাটার্নে হচ্ছে। WH ওয়ার্ড প্লাস কমপ্লিমেন্ট। এই WH ওয়ার্ডকে রেফার করতে যে কথাটা আসে বা যে ফ্রেজ আসে সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, প্লাস বি ভার্ব বা এখানে হচ্ছে ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব অথবা প্রয়োজনে বি ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। দেখছেন, তার মানে WH ওয়ার্ডের সাথে অনেক সময় কমপ্লিমেন্ট ঢুকতে পারে, যেটা এখানে ঘটেছে। কি ধরনের ফুল, ঠিক আছে। যেমন আছে না যে তোমার বয়স কত, হাউ ওল্ড, এই যে হাউ এর সাথে যে ওল্ড, এটা কিন্তু WH কমপ্লিমেন্ট। হাউ ওল্ড, কত বয়স। তো এরকম করে কমপ্লিমেন্টের পজিশনে বিভিন্ন সময় নাউন আসতে পারে। যেমন এখানে আসছে কাইন্ড অফ ফ্লাওয়ার। আচ্ছা, আর সাবজেক্টের আগে বি ভার্ব এবং পরে সাবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, হয়ে গেছে ইন্টারোগেটিভ। উত্তরটা হচ্ছে ডি নাম্বার, 20-এর ডি। ওকে, নেক্সট। আমরা কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছি আজকের মডেলের 21 নাম্বার। ইহা একটি অপূর্ব সুযোগ। এই যে এক্সপার্ট ইংলিশ আপনাদের প্রতিদিন রাত 10টার সময় ক্লাস নেয়, আপনাদের জন্য ইহা একটা অপূর্ব সুযোগ। যদি সামর্থ্য থাকে আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সাহস লাগবে এবং সহযোগিতা বলতে ইন্সপাইরেশন দিবেন। দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ নাইট অপরচুনিটি, দিস ইজ অ্যান ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ রিয়েল অপরচুনিটি। অপরচুনিটি, অপূর্ব, অপূর্বর ইংলিশ ইউনিক দিবেন, আর কিছু দরকার নাই। এবার বুঝে যাবেন উত্তর হবে এই দুটোর মধ্যে। এই দুটোর মধ্যে যদি উত্তর হয় তাহলে আপনি আর্টিকেলের একটা পার্থক্য পাবেন। এখানে অ্যান আছে, এখানে এ আছে। আমরা নিশ্চয়ই জানি যে ইউ যদি কোনো সেন্টেন্সে ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা সেখানে বসাই হচ্ছে আর্টিকেল হিসাবে এ, আর ইউ যদি কোথায়ও আয়ের মতো উচ্চারণ হয় তাহলে আমরা বসাই হচ্ছে এন। এখন ইউ কখন আয়ের মতো উচ্চারণ হয়, ওই যে আমব্রেলা, আমব্রেলা আছে, আমব্রেলা। আর ইউ এর মতো উচ্চারণ হয় অনেক আছে, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিভার্সাল, হ্যাঁ এগুলো। সো এখানে ইউ এর মতো উচ্চারণ এইরকম বাংলায়, অতএব উত্তর হবে এই নাম্বার 21। নেক্সট, এটা আর্টিকেল থেকে আসছে, তাহলে গবেষণা কি দেখলেন, আর্টিকেল থেকে প্রশ্ন দিচ্ছে। 22 নাম্বার, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। ওয়াও, এটা একটা সেন্টেন্স, মানে প্রার্থনা কামনা বোঝাতে। 22 নাম্বার, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। সবাই চায়, আপনিও চান, আমিও চাই, চাই না কে, সবাই চাই বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, কোনো সমস্যা নাই, ভালো কথা। এই ধরনের যখন কোনো প্রার্থনা সূচক সেন্টেন্স হবে সেখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মে বা উইশ। সো মে দিয়ে আছে দুইটা, মে বাংলাদেশ সাকসিড প্রপার ডে বাই ডে। এখন এই পার্থক্যটা হচ্ছে সাকসিড হবে নাকি প্রসপার হবে, সাকসিড নাকি প্রসপার। আচ্ছা, এখানে খুব একটা জটিল না জিনিসটা। মানুষের সফলতার ক্ষেত্রে আপনারা সাকসিড ব্যবহার করবেন, আর যেহেতু এটা উন্নতির কথা বলেছে তাহলে উন্নতির জন্য আসলে সাকসিড হয় না, উন্নতির জন্য হয় প্রসপার, উন্নতির জন্য হয় প্রসপার। ঠিক আছে, যে কোনো প্রশ্ন আপনারা যদি সাধারণ নলেজ থেকেও এটাকে ইলিমিনেট ফরম্যাট করতে পারেন, 2-3টা অপশন অটো বাদ দিতে পারবেন। ঠিক আছে, অটো বাদ দিতে পারবেন। সো এখানে উত্তরটা হচ্ছে ডি নাম্বার। নেক্সট, 23, চরিত্র জীবনের মুকুট। আলহামদুলিল্লাহ, এই চরিত্রটা সবার জীবনে থাকে না, কারণ চরিত্র কঠিন জিনিস, এটা রাখাও যায় না। মানে এটা রাখতে পারে বিশেষ শ্রেণীর লোকজন, তারা হচ্ছে আল্লাহর ওই পাইটি বান্দা, হ্যাঁ পুণ্যবান ব্যক্তি, পাইটি বান্দা, পাইটি। চরিত্র জীবনের মুকুট, এইটার ইংলিশ করতে হবে, খুবই ভালো কথা। মুকুটের ইংলিশ আপনারা জানেন, অবশ্যই জানেন। মুকুট মানে হলো ক্রাউন, 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 ক্রাউন। এইটা জাস্ট একটা শব্দের মিনিং জানলে আপনি উত্তরটা ঠিক করে আসতে পারবেন। কোথায় কি ক্রাউন আছে? ক্রাউন নাই, গুরু।
মুকুট বলতে রেজাল্ট না, গোল না, মোটো না, ঠিক আছে। ক্রাউন, ক্রাউন লাগবে। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ, মুখস্থ করে নিন সেন্টেন্সটা। যখন আপনারা একজন একজনের সাথে বাকবিতণ্ডা থাকবেন, কারো ক্যারেক্টার খারাপ পাইলে ডায়লগটা মারতে পারেন। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। মনে রাখো বন্ধু, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। চরিত্র হচ্ছে জীবনের মুকুট। নেক্সট, ট্রান্সলেশন নিয়ে এখানে আর কিছু বললাম না, এটা একদম সহজ ছিল। 24, দয়া একটা মহৎ গুণ। মহৎ গুণের ইংলিশ জানলে বাকিটা কমপ্লিট, কিচ্ছু লাগবে না। ষষ্ঠ বেসরকারি নিবন্ধন আসা 2010 সালের এই কোশ্চেন, এখন আর এই ধরনের কোশ্চেন হয়তো আসবে না, সো এই জন্য টেনে আগাচ্ছি। মহৎ গুণের ইংলিশ জানেন আপনারা, গ্রেট ভার্চু। 10 সালে হয়তো অনেকে জানতো না, ওই জন্য নিবন্ধনালয় দিয়েছিল। আবার এটা মাদ্রাসার প্রশ্ন, তো দেখেন মাদ্রাসার প্রশ্নে কিন্তু এই ধরনের বাক্যগুলো বেশি। এটা কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা, পায়াস থেকে পাইটি। আপনারা কিন্তু খেয়াল করছেন কিনা আমি জানি না, যে পায়াস থেকে পাইটি ওটা কিন্তু মাদ্রাসার সাথে একটা কি সৎ রিলেটেড একটা ভাব আছে। তারপরে এই যে গ্রেট ভার্চু, তাই না, এটা একটা নৈতিক গুণ এটা। তারপরে আগে একটা দেখলাম এরকম সচ্চরিত্রবান। যাই হোক, এগুলো পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেই আপনাদেরকে হলে নেওয়া হয় বা চাকরি দেওয়া হয়। 24, কাইন্ডনেস ইজ গ্রেট ভার্চু, উত্তর 1, আর কিছু কারণ নাই। নেক্সট, এবং 25 আজকের সর্বশেষ প্রশ্ন, বিশ্লেষণ ষষ্ঠ বেসরকারি নিবন্ধনে। এই বিশ্লেষণ আপনাকে অনেক হেল্প করবে যদি আপনি এরকমভাবে সবগুলো বিশ্লেষণ আপনারা চান। অবশ্যই কে কে চান জানাবেন, এই ধরনের ক্লাস আমরা অব্যাহত রাখবো, কোনো সমস্যা নয়, অব্যাহত রাখবো। বিপদ কখনো একা আসে না, এটাকে আমরা কি করতে পারি? বিপদ কখনো একা আসে না। বিপদের ইংলিশ হচ্ছে মিসফরচুন। মিসফরচুন, সরো হবে না, একা আসে না, নেভার কামস অ্যালোন। আচ্ছা, কখনোর ইংলিশ তো নেভার, তো এইটা ডু নটও হবে না, ডাজ নট হবে না, এটাও মুখস্থ সবার, একদম মুখস্থ। এই 25 নম্বর প্রশ্ন কেউ পারে না এমন কেউ নাই। মিসফরচুন নেভার কামস অ্যালোন, মানে বিপদ কখনো একা আসে না। মিসফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একা আসে না। উত্তর সি সি সি। এই ছিল হচ্ছে আজকে আপনাদের সাথে আমাদের আলোচনার প্রশ্ন। 25টা প্রশ্নের মধ্যে যারা সবগুলো পেরেছেন 100% আপনাদের ভালো একটা পারফরমেন্স আছে। আর যারা সবগুলো পারেন নাই, বুঝতে হবে এই ষষ্ঠ বেসরকারিতে আসা এই পুরাতন অতি সহজ প্রশ্নগুলো যদি না পারেন, তাহলে আপনার প্রস্তুতিতে ঘাটতি আছে না। এই জন্য চেষ্টা চালাতে হবে, ধৈর্য ধরে চেষ্টা চালান, ফলাফল আসবেই। ধৈর্য রাখতেই হবে, চাকরি পেতে হলে ধৈর্য রাখতে হবে। যার ধৈর্য নাই তাকে বারান্দা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ধৈর্য নাই ঠুকঠুক করে চলবে না, সময় নষ্ট করবেন, সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। দেশের অবস্থা ভালো না, নিজের ক্যারিয়ার নিজেকে করতে হলে হয় শক্ত করে জব ক্যারিয়ারে পড়াশোনা করতে হবে, ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, নতুবা সাইড চেঞ্জ। তো ভালো লাগলে ক্লাসটা শেয়ার করেন, আর সকল পরীক্ষার জন্য সাথে রাখেন এক্সপার্ট ইংলিশ, এই আহ্বান রেখে আমাদের এই আলোচনা ক্লাস